খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। ইনফ্যাক্ট একটা না, অনেকেই অনেক দিন ধরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন। তো ভাবলাম আজকে একটা হাই টাইম সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো হয়তো সাম্প্রতিককালের অনেক ঘটনাই আপনাদের চোখে পড়ে। তার মধ্যে আজকে একটা ভয়ঙ্কর ঘটনার কথা একটু বলি। যেখান থেকে আরও স্পষ্ট হচ্ছে যে নিরাপত্তা এই শব্দগুলো আস্তে, আস্তে ডিকশনারির মধ্যেই থেকে যাবে। তার কারণ কে নিরাপদ বলুন তো? সেলিব্রিটি সৈফ আলী খান তার বাড়িতে কাল রাত্রিবেলা একজন চুরি করতে ঢুকেছিল। একজন না কজন সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তো যাই হোক, বাকবিতণ্ডায় সে ছবার তাকে স্ট্যাব করে সৈফ আলী খানকে, এবং তিনি যথারীতি হসপিটালে রয়েছেন। সার্জারি হয়েছে, এখন আউট অফ ডেঞ্জার বলা হচ্ছে। কিন্তু সেলিব্রিটি যারা একটা হাই সিকিউরিটি জোনে থাকেন, তাদের বাড়িতেও চুরি করতে ঢুকতে হচ্ছে। কদিন আগে সলমান খানের বাড়িতে একটা বিশাল বড় অ্যাটাক হলো, সেটা নিয়ে বিস্তর আলোচনা চললো। থ্রেট তারা মাঝে মধ্যেই পেয়ে থাকেন। অর্থাৎ সেলিব্রিটিরা এত কিছু বডিগার্ড, ব্ল্যাক ক্যাট, হ্যানা ত্যানা অনেক কিছু নিয়ে ঘোরা সত্ত্বেও তারাও নিরাপদ নন। আচ্ছা, ডাক্তার সে তো নিরাপদ নয়ই। আরজি করের ঘটনা আপনারা সবাই জানেন। ফালতু কথা অনেকে বলছে, সেটা বাদ দিন। কিন্তু হসপিটালের মধ্যে ঢুকে এরকম নৃশংসভাবে খুন করা, এটা তো বুঝতেই পারছেন। আর নতুন কথা কি বলবো। আচ্ছা, কিছুদিন আগে জাজ ডায়মন্ড হারবারে তিনি সাংঘাতিক রকম ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার না, দুষ্কৃতীরা তাকে উত্ত্যক্ত করছে কোন একটা বিশেষ কেসের ব্যাপারে। অর্থাৎ জাজ সেও কিন্তু নিরাপদ নয়। পুলিশ গতকাল সাংঘাতিকভাবে আক্রান্ত হলো। কী ব্যাপার না, প্রিজন ভ্যান থেকে কয়েদি যাওয়ার সময় তাকে গুলিফুলি করে চলে গেল। তো পুলিশ যার প্রোটেকশন দেওয়ার কথা, সে বেচারা পর্যন্ত নিরাপদ নয়। পুলিশ মার খাচ্ছে, ঢিল ছুটছে, অনেক কিছু করার থাকা সত্ত্বেও তারা কিছু করতে পারছে না। এখন তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে ডাক্তার, সেলিব্রিটি, পুলিশ, জাজ কেউ নিরাপদ নয়। আর শিক্ষক সম্প্রদায়কে তো আমি বাইরেই রেখে দিলাম, তারা তো রাস্তার উপর বসেই রয়েছে। সমাজ গড়বে কি? কারণ তাদেরই চাকরি যায় থাকে কি না থাকে তার নেই ঠিক। ও ছেড়েই দিলাম। হ্যাঁ, যদি খুঁজে বার না করা যায় তাহলে প্যানেল পুরো বাতিল হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন অবস্থা কি দাঁড়াচ্ছে। নিরাপদ কে? আর আপনি ভাবছেন আপনি সাধারণ মানুষ, আপনি ভীষণ রকম নিরাপদ থাকবেন। কিভাবে থাকবেন বলুন তো? এই যে অনেকে বলছে দিদি বিষ স্যালাইন দিয়ে যে মারা গেল, তার ব্যাপারে তো কিছু বললেন না। কি বলবো ভাই, কি বলার কি আছে? কারণ বিষ স্যালাইন নিয়ে যাদের বাড়ির মানুষ মারা গেছেন বা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তারা জিনিসটা ফিল করতে পারছে তাদের কি সমস্যা হচ্ছে। কিন্তু তাহলেও কিছুদিন পরে তারা ভুলে যাবেন। কেন যাবেন বলুন তো? কারণ তারা ভাতায় খুশি। একটা সময় পরে তারা ভুলে যাবেন। মানুষ একটা দিকে যখন শান্ত থাকছে, তখন আরেকটা দিক তাকে স্যাক্রিফাইস করতেই হবে। সব কিছু একসঙ্গে পেলে হবে? নিরাপত্তা চান আপনি, চাকরি চান আপনি, শিক্ষা চান, এদিকে আপনি ভাতাও চান। এত কিছু পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। ভাবুন না, এত বড় বড় পজিশনে যারা রয়েছে তারা পর্যন্ত ঠিক নেই। তাহলে আপনি সাধারণ মানুষ, আপনি তো মশাই ভোট ব্যাংক, আপনাকে তো ইউজ করা হয়, ব্যবহার করা হচ্ছে আপনাকে। এখন আপনি যদি মনে করেন যে আপনি যদি ভোট দিতে না যান তাহলেও কোনো সমস্যা নেই, আপনার হয়ে অলরেডি কেউ রেডি হয়ে রয়েছে, কি ভাবছেন কি? দেখুন না, তার মানে কি এই সমস্ত আগে ছিল না? সব কি এখন নতুন নতুন করে হয়েছে নাকি? না, আগেও ছিল। দুষ্কৃতি ছিল আগে, আততায়ী ছিল আগে, রিগিং ছিল আগে, ঘুষ খাওয়া ছিল আগে, সব ছিল। এগুলো কোনোটাই হঠাৎ করে আমদানি হয়নি। এই সাম্প্রতিককালে তার মাত্রা চূড়ান্ত বেড়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আর ভাবুন তো যে পরিস্থিতি এখন কোন দিকে দাঁড়াচ্ছে। এত ফুড ব্লগার, যারা প্রশ্ন করেছেন আজকে সেটা বিষয়টাও বলবো। এত ফুড ব্লগার খুব ভালো যারা ফুড ব্লগিং করেন, যারা বোঝেন জিনিসটা, সেই সংখ্যাটা হাতে গোনা মাত্র। ইন্ডিয়া নয়, আমি গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি ধরি তাহলে সে সংখ্যাটাও হাতে গোনাই হবে। ম্যাক্সিমাম 5 থেকে 7 জন। বাকি যারা ফুড ব্লগিং করেন
তারা হচ্ছে টাইম পাস করে। কি করবে ছেলেপুলেরা? না পড়াশুনো করেছে, না চাকরির কোনো ব্যবস্থা রয়েছে, না সেরকম কর্মসংস্থান কোথায়? আরে ভাই, কিছু তো করে খেতে হবে। তো এই ছোটো ছোটো বিরিয়ানি দোকানগুলোর পেছনেই পড়ে রয়েছে, বিরিয়ানি খুলছে, বিভিন্ন জায়গায় কন্ট্রোভার্সি তৈরি করছে, সেই বেচারাটা করছে। হ্যাঁ, তারা অত্যন্ত খারাপ ধরনের ফুড ব্লগার, যে কোনো খাবারকে তারা প্রমোট করে দিচ্ছে। হ্যাঁ, কেউ বলবে ফ্রিতে খাচ্ছে, যাই হোক, তারা করবেটা কি আলটিমেটলি? এটা তো সমাজ ব্যবস্থাটাই এরকম হয়ে গেছে। কুরুচিকরপূর্ণ ভিডিও, সেখানে প্রচুর ভিউজ, লাইকস। কি করবে? মানুষজনের রুচি পছন্দ এরকম হয়ে গেছে। তারা হয়তো মুখের উপর বলছে যে না না, এগুলো ভীষণ সমাজের জন্য ক্ষতিকারক, কিন্তু সেই ভিডিওগুলো তারা দেখছে, শেয়ার করছে, তাই জন্য ভিউ আসছে, তাই জন্য সেখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে। এবার উদ্দেশ্য কি? অর্থ উপার্জন। এবার আপনি যদি দেখেন, দেখে তার উপার্জন হয়, তাহলে সে সেই জিনিসটা তো করবেই। যেটাই খাওয়া দেওয়া হচ্ছে সেই জিনিসটাই তো মানুষজন খাচ্ছে। হ্যাঁ, তবে এক একটা স্ট্যান্ডার্ড থাকে, তারা ওই ধরনের ভিডিও দেখে। কেউ আবার বাড়ির ক্রিয়াকর্ম সব দেখাতে পছন্দ করে, ঠিক আছে, ইটস ওকে, যতক্ষণ পর্যন্ত সেটা শালীনভাবে থাকছে কোথাও সমস্যা নেই। কিন্তু এই পুরো জিনিসটা তো এরা তৈরি করেনি, ফুড ব্লগারদের তৈরি করেছে কারা? এরা ভাবছে একটা ক্যামেরা, একটা মোবাইল নিয়ে বেরিয়ে পড়লেই হয়ে গেল। কিন্তু এই জিনিসটা কেন হয়েছে? কিসের জন্য হয়েছে? এরা কেউ জন্মে তো ফুড ব্লগার হয়নি, বা ফুড ব্লগিংটাকে প্রফেশন হিসেবে তৈরি করেনি। এরা কিন্তু এদের খাওয়ার সম্পর্কে কোনো ধারণাই নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। বললাম তো, হাতে গোনা 4-5 জন ফুড ব্লগার আছে ঠিক মতো, যারা ব্লগিং করে, যারা খাবার সম্পর্কে বোঝে, যারা সেই রকমভাবে গুছিয়ে করে। বাকি যারা, তারা জাস্ট চলছে রোজগার করতে হবে বলে। সমাজ ব্যবস্থাটাই এটা হয়ে গেছে। এখন চাকরির পরীক্ষা দিয়েছে, সেখানেও গণ্ডগোল। এই যে যারা টিচার, একটা প্যানেলই বাতিল হয়ে যাবে। এই যায় কি যায়, যায় কি যায়। সত্যি ভাবুন তো, যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে, যারা খেটেছে, যারা চাকরির পরীক্ষা দিয়ে চাকরিটা কষ্ট করে পেয়েছে, তাদের যদি চাকরি চলে যায়, এর থেকে লজ্জার বিষয় কিছু আছে? মানে কি ব্যাপার, কি হচ্ছে? সমাজের ব্যবস্থাতে এই অবস্থা দাঁড়াচ্ছে। সোশ্যাল মিডিয়া একটা বড়সড় প্ল্যাটফর্ম, কোনো সন্দেহ নেই, প্রচুর মানুষ এ থেকে উপার্জন করেন 100 বার। কিন্তু তার একটা ভালো কিছু থাকবে তো, একটা ভালো কিছু মানুষকে দিতে হবে। মানুষের টেস্ট নেমে যাচ্ছে, মানুষের রুচিটা নেমে যাচ্ছে ভীষণ রকমভাবে। বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি, সেটা নিয়ে এক ধরনের ভিডিও চলছে, একে ওকে তাকে অপমান করে ট্রোলিং চলছে। ওই ট্রোলিংয়ের মানেটা কি? কেউ ভালো কিছু করছে, তাকে ধরে টেনে নামানো ভিউ পাওয়ার জন্য। এইটা একটা মারাত্মক ঘটনা হয়ে যাচ্ছে, ভিউজ নেওয়ার জন্য বসে রয়েছে। ভালো কন্টেন্ট করলে ভিউ আসবেই, সময় লাগবে, কিন্তু আসবে, এটুকু বলতে পারি। কিন্তু সেই সময়টাই তো কারোর কাছে নেই, সেটা দিতে চাইছে না কেউ। তো যা খুশি তাই বলে যাচ্ছে, এলো পাথাড়ি। দেখুন, কমেডি ভিডিও একটা রয়েছে, মজার ভিডিও, মানুষজনকে মজা, আনন্দ দেওয়া, সেটা অন্য ব্যাপার। ছোটো ছোটো গল্প বলা অন্য ব্যাপার, মানুষকে মোটিভেট করা অন্য ব্যাপার। কিন্তু কাউকে ট্রোল করা, ছোট করা, অপমান করা, যাকে তাকে নিয়ে সারাক্ষণ তার মুখের সামনে ক্যামেরা ধরা, উল্টো পাল্টা বকা, এবং সেগুলোতে এনজয় করার জন্য ভিউ বাড়ানো, হ্যাঁ, এইগুলো হচ্ছে ভীষণ রকমভাবে সামাজিক অবক্ষয়, পরিষ্কার কথা। অনেকেই জিজ্ঞাসা করেছেন, সেটাই বলছি। তো একটা ধসে পড়া সমাজ ব্যবস্থা, যেখানে চাকরি নেই, শিক্ষার এরকম দুরবস্থা, হ্যাঁ, তো সেখান থেকে আপনি কী নিরাপত্তা আশা করেন, কী সেফটি সিকিউরিটি আশা করেন? যেখানে পুলিশ আততায়ীর হাতে গুলি খাচ্ছে, সে হসপিটালে বসে রয়েছে। শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, যে যাকে পাচ্ছে তাকে অপমান করে দিচ্ছে, যা খুশি তাই বলে দিচ্ছে। প্লিজ এখানে কেউ বলে বসবেন না যে ইউপিতে এরকম হয়েছে, সাউথে এরকম হয়েছে। যেখানে যাই হোক না কেন, আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন, আপনাকে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাকে বাঁচতে হবে। এখানকার অবস্থা কি? আপনি বাইরে চাকরি করতে যান, সেখান থেকে আপনি উপার্জন করেন, থাকেন তো এখানে আপনার মেয়ে বউ বাচ্চাকে নিয়ে কলকাতায়। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের কথা বলুন, আপনার নিজের রাজ্য কতটা উন্নত হয়েছে সেটা দেখুন। সেখানে পরিস্থিতি কী? অন্য জায়গার অবস্থা পরে আলোচনা করবেন। ফেল করা স্টুডেন্টের মতো কথা বলবেন না। ভাই তুই ফেল করেছিস কেন? তখন বলবেন না না, ও তো ফেল করেছে। আরে ফেল করেছিস কেন? তুই নিজে আগে পড়াশুনো করিসনি কেন সেটা আগে দেখ। নিজে কেন ভালো করতে পারিসনি সেটা আগে দেখ। কী করলে ভালো হবে সেটা চেষ্টা করতে হবে। ও ফেল করেছে বলে তোকেও ফেল করতে হবে? ও জায়গায় রেপ হয়েছে বলে কলকাতা তো রেপ হতে হবে কেন? একটু অন্য কিছু তো ভাবা যেতে পারে। মডেল স্টেট তো তৈরি হতেই পারে। কে ওখানে ধর্ষণের পরে বিচার পায়নি, ওখানে তো বিচার পায়নি, তাহলে এখানে পাবে কেন? আরে ভাই, কী মুশকিল!
আরে ওদেশেও তো চাকরি পায় না, তার মানে এদেশেও চাকরি পাবে না? প্লিজ কাজেই বলছি, এই ধরনের উল্টোপাল্টা ভাট কমেন্ট করবেন না। এই প্রবলেমগুলো হচ্ছে জেনুইন প্রবলেম, যে একটা গোটা সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই সমাজ অবক্ষয়টা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়। ভুলভাল লোকজন, উল্টোপাল্টা কন্টেন্ট, এ তো শুধু ওয়েস্ট বেঙ্গল না। হ্যাঁ, এখন ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের পরিস্থিতিটা অনেক বেশি, সব জায়গাতেই রয়েছে ভুলভাল লোকজন, ভুলভাল ক্রিয়েটার। কিন্তু পরিস্থিতিটা এখানে, যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, এখানকার সমস্যাটাকে হাইলাইট করতে হবে। এই জন্যই কথাগুলো বলাটা খুব দরকার। নিরাপদ কে? কেউ না। কাজে আপনাকেই বাঁচতে হবে। এরকম প্রচুর মানুষ যখন সেশনে থাকেন বলে থাকেন যে ম্যাম ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, মানে মানে ওর জন্য আমার এত হতাশা। কিসের ভাই? কেন হতাশা? কার জন্য? কিসের হতাশা? কে এসে? অন্য মানুষ আপনাকে হতাশ করে দিয়ে যাচ্ছে, তাহলে তো ভাই আপনার কোনো সেরকম কিছু তৈরি হয়নি, আপনার পার্সোনালিটি নেই যে একটা অন্য মানুষ আপনাকে হতাশ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি কারোর কোনো ক্ষতি করবেন না, কিন্তু একটা কথা, আপনার যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনি তাকে ছাড়বেন না, 1%ও জমি দেবেন না। এটা আমি বলি, 100 বার বলি, বলা উচিত। আপনি ভাবছেন কি যে আপনার হয়ে কেউ বলে দেবে? কে বলবে? আপনাকে বাঁচাবার দায়িত্ব কারোর নেই। আপনাকে বাঁচাবার ঠেকা কেউ নিয়ে রাখেনি। বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কেউ আপনাকে বাঁচাবে না। দেখছেন তো চারপাশের পরিস্থিতি। আপনাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে তো আপনি নিজে পারেন। নিজের সেফটি সিকিউরিটি নিজের হাতে, পরিষ্কার কথা। যদি মনে করে থাকেন যে কোনো মানুষের কারণে আপনার কোনো ক্ষতি হচ্ছে বা ক্ষতি হয়েছে, বুদ্ধি করে তাকে সেই ট্রিটমেন্টটা দেবেন। ঈশ্বর আছেন, 100 বার আছেন, সময় আছে, সময়ের মতো বিচার করবে। কিন্তু ঈশ্বর আপনাকে হাত পা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চোখ কান দিয়েছেন বোঝার জন্য, চোখ কান খুলে রাখার জন্য। আপনাকে সবটা সহ্য করতে বলেনি, উনি আপনাকে তুলোর বান্ডিল বানাননি। একটা ধ্বংস হয়ে যাওয়া, ধসে পড়া সমাজ ব্যবস্থায় যদি আপনাকে সার্ভাইভ করতে হয় তাহলে আপনার মধ্যে সেই দৃঢ়তা রাখতে হবে। ন্যাকামি চলবে না, পরিষ্কার কথা। আপনি ভাবছেন তো সে আপনাকে বাঁচাবে বা কেউ আপনাকে বাঁচাবে? কে বাঁচাবে? পুলিশ নিজে বিপর্যস্ত, ডাক্তার তারও কিছু করার নেই। তো দেখছেন তো পরিস্থিতি। আপনি শুধুমাত্র তুরুপের তাস, বিষ, স্যালাইন, বাতিল জিনিসপত্র, সেগুলো পাঠানো হলো গঙ্গাসাগরে। সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন ওই স্যালাইনে তোকে গোঁজা হবে, ব্যাস, তাহলে কি গঙ্গাসাগর থেকেই সাগর প্রাপ্তি হয়ে যাবে। এই তো পরিস্থিতি। তো আপনি কন্ট্রোল করবেন কি করে? সব তো ছড়িয়ে গেছে, রোগটা ছড়িয়ে গেছে, দুর্নীতির রোগ ছড়িয়ে গেছে। মানে আগে কি ছিল না? আগে কি এই সমস্ত কি সব নতুন জিনিস নাকি? আগে সব ছিল। ঘুষ ছিল, দুর্নীতি ছিল, ডাকাতি ছিল, চুরি ছিল, সব ছিল। বেড়ে গেছে। একটা রোগ থাকে, কিন্তু সেটা ছড়ায় না, কন্ট্রোল থাকে। পরিস্থিতি এখন সব ছড়িয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে পরিস্থিতিটা। সুতরাং আপনি সাধারণ মানুষ, আপনাকে নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজেকেই নিতে হবে। নিজের সুরক্ষার দায়িত্ব আপনার, আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনার। আর এখন একটা জিনিস শুরু হয়েছে, আপনি কি কথা বলবেন? কারণ তার আগেই তো আপনাকে হাতে করে কিছু একটা গুঁজে দেওয়া হচ্ছে। আপনি ভাবছেন ওতেই খুশি। সব কিছু একসাথে পাবেন না। আপনি যদি ভাতা পেতে চান তাহলে আপনার থেকে চাকরি, শিক্ষা, নিরাপত্তা সব বেরিয়ে যাবে। আপনি এই ভাতা নিয়ে বসে থাকুন। এই তো পরিস্থিতি। সুতরাং ধসে পড়া সমাজ ব্যবস্থাকে সুস্থ করতে গেলে মানসিকতাগুলোকে ঠিক করতে হবে। মানুষের রুচি অত্যন্ত নেমে গেছে, মানুষের পছন্দ, মানুষের টেস্ট অনেক নেমে গেছে। তার কারণটা হচ্ছে মানুষের শিক্ষা আস্তে আস্তে ভোগেই চলে গেছে। এই হচ্ছে সমস্যা। সমাজ ব্যবস্থা উন্নত করতে গেলে নিজেদেরকে আগে মানসিকভাবে ঠিক রাখতে হবে। সেই দায়িত্বটা প্রত্যেকটা মানুষের। এবং সবথেকে বড় কথা হচ্ছে তার জন্য ঠিকঠাক মতো কর্মসংস্থান প্রয়োজন, যেটা সাংঘাতিক রকম অভাব রয়েছে। বললে তো হবে না। সুলভ শৌচালয়ের মতো এক একটা করে এই খুলছি তাই খুলছি, কিন্তু খুলছে না কিছুই, সেগুলো কোনোটাই কাজে লাগছে না। পরিষ্কার কথা এটাই। এবং নিজেদের শিক্ষিত করার দায়িত্ব, নিজের পরিবারের লোকজনকে শিক্ষিত করার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। বাকিটা আপনাদের হাতে। নিজেরা ভাবনা চিন্তা করুন কীভাবে আপনারা কোন পথে এগোবেন। অনেকে প্রশ্ন করেছিলেন বলে উত্তরটা আমি আজকে এইভাবে দিলাম। ভালো থাকুন।